আচ্ছা বলিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন জাহান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আর আজকে ক্লাসটি আমাদের হচ্ছে বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, আর বিষয় কোড হচ্ছে 11-25-01। ঠিক আছে। তো আমরা ইতিমধ্যে হচ্ছে এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। তো অ্যাডজাস্টিং এন্ট্রির উপর আজকে লেকচার নাম্বার হচ্ছে 3, আর তারিখ হচ্ছে 1-2-2021। তো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে যে অঙ্কটা দেখেছিলাম, হ্যাঁ, গত ক্লাসে অঙ্কটা ছিল যে ইয়ার কোশ্চেন ছিল একটা, এটা আসছিল 2006 ডিগ্রি, এবং এটা পরপর আরো কয়েক বছর আসছে। তো এই অঙ্কটার আমরা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো করছিলাম, আর বাকি আমি তোমাদেরকে বলছিলাম যে যেই কয়টার আমরা সমন্বয় জাবেদা করলাম ওই কয়টা এন্ট্রি লেজারটা তোমাদেরকে আমি বাসায় করতে বলেছিলাম, খতিয়ানটা। হ্যাঁ, তো তোমরা এর মধ্যে একটা ছেলে শুধু আমাকে দেখিয়েছে হোমওয়ার্ক, বাকিরা কেউ দাও নাই। এটার জন্য তোমাদের ডাবল পানিশমেন্ট হবে, এটা মনে রেখো। আচ্ছা, প্রবলেম। ম্যাম আমি করছি। হ্যাঁ, তো কই আমাকে দিছো? ও ম্যাম ঠিক আছে, আমি পাঠাই দিতেছি এখনই। এটা এখন বললে তো হবে না, আমি যখন বলছি দিতে, মানে এখন তো ম্যাম দিবা এটা করে অবশ্যই। ফেলছি ম্যাম, ওটার সাথে সাথে আমি হচ্ছে দিতে ওই ভুলে গেছিলাম ম্যাম। গ্রুপে দিয়ে দিতে হবে। ঠিক আছে। প্রবলেম 1টা ছিল, আমি একটু পড়ে নিচ্ছি আরেকবার যারা ছিলে না, কারণ আমি বলেছিলাম যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমি করিয়ে দিব, তোমরা হচ্ছে লেজারটা নিজেরা করে ফেলবা। ঠিক আছে। বনলতা, আর প্রত্যেকের সামনে বই আছে তো? বই আছে তো? আমি কোশ্চেন করব, প্রত্যেকের সামনে যেন বই থাকে। অ্যাকাউন্টিং ক্লাস যদি বই না থাকে তাহলে আমি শুধু বলে যাব আর তোমরা শুনবা, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকের সামনে যেন বই থাকে, বই থাকে, বারবার বলছি, প্রত্যেকের সামনে যেন বই থাকে। আচ্ছা, তাহলে অঙ্কটা কি ছিল? বনলতা মোটেল ওপেন করেছিল বিজনেস জুলাইয়ের 1 তারিখে 2012, একটা ট্রায়াল ব্যালেন্স আমাদেরকে দেওয়া ছিল, আর কিছু রিকোয়ারমেন্টস দেওয়া ছিল, যে রিকোয়ারমেন্টস গুলোর উপর ভিত্তি করে হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট কিছু দেওয়া ছিল, যে অ্যাডজাস্টমেন্ট গুলোর উপর ভিত্তি করে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করেছিলাম। আমাকে এখন বলবা, আমি প্রশ্ন করব। আরফান, আফরান সাইদ, হ্যাঁ শব্দ হচ্ছে বাবা, তোমার সাউন্ডটা একটু মিউট করো। আমি প্রশ্ন করলে তখন সাউন্ড তোমরা আনমিউট করবা, আর যখন আমি প্রশ্ন করব না, যাকে যাকে প্রশ্ন করব সে আনমিউট করে অ্যান্সার করবা। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট ডেটা কনসিস্ট অফ, আমি দেখবো আজকে তোমরা কে কতখানি গত ক্লাসে পড়া বুঝতে পারছো। ইন্স্যুরেন্স এক্সপায়ার করে এট দ্য রেট অফ টাকা 2000 পার মান্থ। ইন্স্যুরেন্স এক্সপায়ার করে কি টাকা 2000 পার মান্থ, এটা অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে। আমি একটু অঙ্কটায় যাই। অঙ্কটার এখানে রেওয়া মিলে দেওয়া আছে প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স বা প্রিপেইড যেটা দেওয়া ছিল, কত প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা, সেটা কত দেওয়া ছিল, এখানে এক্সপেন্স লেখা, এটা ইন্স্যুরেন্স হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স এখানে কত আছে দেওয়া, 24,000। আর আমার অ্যাডজাস্টমেন্টে বলা আছে এটা এক্সপায়ার করে এট দ্য রেট অফ 2000 পার মান্থ, 2000 টাকা পার মান্থ এটা কি করে, এক্সপায়ার করে। আর আমার এখানে রেওয়া মিলটাতে দেওয়া আছে কি প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 24,000 টাকা। এবার আমাকে বলো, এই প্রতিষ্ঠান কি এটাকে সম্পদ দেখায়, অগ্রিম প্রদত্ত খরচকে, নাকি খরচ দেখায়? এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স 24,000 টাকা দেয়া আছে, 24,000 টাকা দিয়েছে প্রিপেইড ইন্স্যুরেন্স, আর আমাকে অ্যাডজাস্টমেন্টে বলছে এটা এক্সপায়ার করে পার মান্থে 2,000 টাকা করে। আর আমার অঙ্কটা ছিল 1 মাসের অঙ্ক, কয় মাসের বলো? 1 মাসে, জুলাইয়ের 1 থেকে জুলাইয়ের 31। এখন আমাকে বলো, এই প্রতিষ্ঠান অগ্রিম প্রদত্ত খরচকে, বিমা সালামি, প্রিপেইড ইন্স্যুরেন্স, বিমা সালামি দিয়েছি, 1 বছরেরটা দিয়ে দিয়েছি, এরা অগ্রিম প্রদত্ত খরচটাকে খরচ দেখিয়েছে না সম্পদ দেখিয়েছে? খরচ দেখিয়েছে না সম্পদ দেখিয়েছে? সুমাইয়া 3013, সুমাইয়া, সুমাইয়া, হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলো, এই প্রতিষ্ঠান অগ্রিম প্রদত্ত খরচ, এটা তো অগ্রিম প্রদত্ত খরচ নাকি? 1 বছরের টাকা দিয়েছে, এটা কি অগ্রিম প্রদত্ত খরচ না খরচ না? কি এটা? ম্যাম এটা আই তো।
এটা আয়? কিভাবে আয় এটা? প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স। ম্যাম আমি দেখতে অগ্রিম। পাইতেছি না তো কি দেখতে পাচ্ছ না? আপনার এটা স্পষ্ট আসতেছে না। স্ক্রিন যে শেয়ার করছে অন্যরা কি দেখতে পাচ্ছো? জি ম্যাম। তাহলে সুমাইয়া কেন দেখতে পাচ্ছে না? আমারটাই ক্লিয়ার আসতেছে না ম্যাম। দেখা যাচ্ছে ম্যাডাম। জান্নাতারা 3018, জান্নাতারা জান্নাত 3018, জান্নাত নাই। এরা হচ্ছে অন করে দিয়ে বাস চুপ করে বসে থাকে, নাই নাই এখান থেকে চলে যায়, এটা হচ্ছে কথা। তাকমিনা আক্তার, শিলা। জি মিস। শিলা শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ আমাকে বলো, এই প্রতিষ্ঠান অগ্রিম প্রদত্ত খরচকে সম্পদ দেখিয়েছে না খরচ দেখিয়েছে? প্রিপেড ইন্স্যুরেন্সটা কি খরচ না সম্পদ? প্রিপেড। ও প্রিপেড সম্পদ। সম্পদ। এটা তো এক হিসেবে খরচও ছিল তাই না? টাকা দিয়েছিলাম না বিমা সালামি? হ্যাঁ হ্যাঁ, জি। কিন্তু এই প্রতিষ্ঠান কি করেছে? অগ্রিম প্রদত্ত খরচটাকে খরচ দেখিয়েছে, ঠিক আছে? অগ্রিম প্রদত্ত খরচটাকে সম্পদ দেখিয়েছে, এজন্য প্রিপেইড কথাটা কি আছে বলো? সাথে আছে। এই কথাটাই আমি শুনতে চাচ্ছিলাম এতক্ষণ, যে এই যে প্রতিষ্ঠানটা এরা অগ্রিম প্রদত্ত খরচটাকে কি দেখায়? খরচ দেখিয়েছে না সম্পদ দেখিয়েছে? এখন ওরা আবার বলেছে কি ইন্স্যুরেন্স এক্সপায়ার করে কত টাকা করে পার মান্থে? 2000 টাকা করে। তাহলে আমি সমন্বয় জাবেদা কত টাকার জন্য দিব? আমাকে বলো, ক্লিয়ার করো এটা, কারণ নেক্সট অঙ্কগুলো কঠিন হবে। নেক্সট যে অঙ্কগুলো করাবো সামনে সেগুলো কঠিন হবে। এটা একটু সহজ, আমি জানতে চাচ্ছি এটা বুঝতে পারছো কিনা। 2000 টাকা পার মান্থে ইন্স্যুরেন্স এক্সপায়ার করে, তাহলে আমি কত টাকার জন্য জাবেদা দিব? অগ্রিম প্রদত্ত খরচকে যদি কোনো প্রতিষ্ঠান সম্পদ হিসেবে লিপিবদ্ধ করে, তাহলে যতটুকু টাকা ওই হিসাবকালে মানে ওই সময়টাতে, মানে 1 মাসের অঙ্ক করছি, ওই সময়টাতে খরচ হয় তার জন্য সমন্বয় জাবেদা হবে। তাহলে এই সময়টাতে খরচ হয় কত টাকা বলেছে? 2000 টাকা। 2000 টাকা পার মান্থে খরচ হয় তাই না? তাহলে এই 2000 টাকার জন্য আমি সমন্বয় জাবেদা করব। হ্যাঁ, আর মানে তাহলে আমি কিসের জন্য জাবেদা দিচ্ছি? খরচের জন্য জাবেদা, তাই না? জাবেদাটা কিসের জন্য হচ্ছে তাহলে? খরচের জন্য। খরচের জন্য। 2000 টাকা যে খরচ হয়েছে সেই খরচের জন্য জাবেদা। দেখো জাবেদাটা কি ছিল? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 2000 টাকার জন্য। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, ঠিক আছে? তাহলে আবার একটু যাই, এই সাপ্লাইজ শো করে হাতে আছে কত? 9000। সাপ্লাইজ দেখতে পাচ্ছে জুলাইয়ের 31 তারিখে হাতে আছে কত টাকা? 9000 টাকা। অথচ সাপ্লাইজ রেওয়া মিলে দেওয়া আছে 18000 টাকা। তাহলে এটা কি সঠিক? এই তথ্যটা কি সঠিক? রেওয়া মিলটা তো জুলাই মাসের শেষেই করেছে তাই না? জুলাই মাসের শেষেই করেছে রেওয়া মিল, কিন্তু জুলাই মাসের শেষে সাপ্লাইজ ওরা বলছে 18000, কিন্তু অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে হাতে আছে 9000। তার মানে 9000 খরচ হয়েছে, বাকি 9000 কি হয়েছে? খরচ হয়েছে। তাহলে সাপ্লাইজের ক্ষেত্রে নো 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 9000 খরচ হয়েছে। 8000 18000 ছিল, যার মধ্যে 9000 এখনো অব্যবহৃত আছে, 31 তারিখে দেখছে। তার মানে বাকি 9000 কি হয়েছে? খরচ হয়েছে। আগের 9000 গুলো কি হয়েছে বলো? খরচ হয়েছে। খরচ হয়েছে। তাহলে খরচ হওয়ার জন্য জাবেদা কি হবে? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হবে, আর সাপ্লাইজ কি হবে বলো? সাপ্লাইজ ক্রেডিট হবে। এই প্রতিষ্ঠান সাপ্লাইজ পারচেজ করাটাকে কি দেখায়? সম্পদ দেখায়। দেখো ওরা যখন সাপ্লাইজ পারচেজ করেছিল তখন জার্নাল করেছিল এরকম, সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। সাপ্লাইজ পারচেজ করাকে সম্পদ দেখায় দেখে সাপ্লাইজের সাথে এক্সপেন্স কথাটা ওরা রাখেনি। সাপ্লাইজ পারচেজ করাটাকে সম্পদ দেখে। সাইড টক হচ্ছে খুব, কে করছো? সাউন্ড মিউট করো, সাউন্ড মিউট করো। কার সাউন্ড ওপেন করা? প্রত্যেকে সাউন্ড মিউট করো। আচ্ছা,
আমি আবার বলছি, এই প্রতিষ্ঠান কি করছে, সাপ্লাইজ পারচেজ করাটাকে সম্পদ দেখাচ্ছে, যে জন্য ওরা সাপ্লাইজ এর সাথে এক্সপেন্স কথাটা রাখেনি। এজন্য আমি যখন সমন্বয় জাবেদা দিব, যদি কোনো প্রতিষ্ঠান খরচটাকে সম্পদ দেখায় তাহলে কি হবে, যতটুকু খরচ হয়েছে তার জন্য জাবেদা হবে। দেখো, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট, 9,000 টাকার জন্য সাপ্লাইজও কি এখানে কমে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা করেছিলাম গত ক্লাসে অঙ্কটা। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 36,000, ফার্নিচারের হচ্ছে 30,000, বার্ষিক অবচয় দেওয়া। আর আমি অঙ্ক করছি কি 1 বছরের না 1 মাসের? অ্যানসার করো আমাকে। আবুল আহাদ, 1 মাসের। 1 মাসের, তাই না? তাহলে আমাকে অবচয়টা 1 মাসের বের করে নিতে হয়েছিল, তাই তো? জি। হ্যাঁ, সুমাইয়া এখন অ্যানসার করো, অবচয়ের জন্য জার্নালটা কি? অবচয়ের অন্য জাবেদার জার্নাল কি হবে? যে কোনো অবচয়ের জন্য যদি জার্নাল করি, জার্নালটা কি হবে সুমাইয়া? অবচয় জার্নাল কি হবে সুমাইয়া? নাই। অবচয় জার্নালটা কি হবে? আচ্ছা, জান্নাতারা 3018, জান্নাতারা, জান্নাতারা, আচ্ছা ওরা কি জয়েন করে পরে থাকে না নাকি? এজন্য মিস আমাকে জান্নাতারা তো সম্ভবত নেই। আছে আছে। তাহলে কেন আমি এই যে সবাই যেন ভিডিও কলে থাকে, কেউ আমি আনমিউট করতে বলছি, সাউন্ডটা আনমিউট করতে বলছি, প্রত্যেকে যেন উপস্থিত থাকে, এরকম করে যে মানে ভিডিও অফ থাকবে ইয়াও আনমিউট করে দিয়ে আর থাকবে না, এরকম হলে হবে না। হ্যাঁ, জীবন 3037। হ্যাঁ জীবন, আমাকে বলো অবচয়ের জন্য জাবেদা কি হবে? অবচয়ের জাবেদা কি হয়? ম্যাম অবচয় হিসাব ডেবিট, পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। ওরে বাপরে, বাংলা বললে হবে না, ইংলিশ বল। ম্যাম অবচয় ইংলিশটা তো ভুলে গেছি ম্যাম। ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন ইজ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেবিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স থাকতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অবচয়ের একটাই জার্নাল, নরমালের ক্ষেত্রেও যা, সমন্বয়ের ক্ষেত্রেও কি বলেছি আমি তাই বলেছি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে। আর এই অঙ্কটায় আমি যেহেতু 1 মাসের অঙ্ক করছি, সেজন্য আমার অবচয়টা দেওয়া এখানে 12 মাসের, আমি এটাকে 1 মাসে কনভার্ট করে নিয়েছি, তাই না? আমরা কিভাবে করেছিলাম, দুইটা জার্নালই আমরা একসাথে দিয়ে দিয়েছি, আলাদা আলাদা এটার জন্য আমরা কোনো কিছু করিনি, ঠিক আছে? আর পরে ছিল মর্গেজ ইন্টারেস্ট রেট 12%, the mortgage was taken out on July 1। মর্গেজ রেখে একটা লোন নেওয়া হয়েছিল কত পার্সেন্ট? 12%। আর মর্গেজটা নেওয়া হয়েছিল কত তারিখে? জুলাইয়ের 1 তারিখে। তাহলে মর্গেজ পেয়েবল কত ছিল? 2,50,000। 2,50,000 এর 12% আমরা বের করেছিলাম কত টাকা? কত টাকা 12%-এ বের হয়েছিল? 2,500 টাকা। এটাকে আমরা কি করেছি বলো? 1 মাসে বের করে নিয়েছিলাম। 1 মাসে কি করেছি বলো? বের করে নিয়েছি। 1 মাসের কি করেছিলাম? বের করে নিয়েছিলাম। তাহলে এই যে 2,50,000 এর 12% আসছিল কত টাকা? বের করো তো, তোমরা নিজেরা করো, নিজেরা একটু করো, যারা নতুন আজকে ঢুকছো ক্লাসে, কত ক্লাসে ছিল না, নিজেরা করো। 2,50,000 এর 12% কত আসে? 12% 3,000। 3,000 হচ্ছে 1 বছরের, আর আমি অঙ্ক করছি 1 মাসে, সেজন্য এটাকে 12 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে 12 দিয়ে ভাগ দিলে 1 মাসের বেরোয় হচ্ছে কত টাকা? 2,500 টাকা। 2,500 টাকা। 3,000 না তো, মনে হয় 30,000 আসে নাকি? কত আসছে 2,50,000-এ? দেখো তো তোমরা, 2,50,000-এর কত পার্সেন্ট বলছি? 12%, 30,000। তাহলে 30,000-কে ভাগ করব হচ্ছে আমরা 12 দিয়ে, তাহলে আমরা হচ্ছে 1 মাসেরটা পেয়ে যাব। আর হচ্ছে এবার আমাকে তোমরা নিজেরা বলবা, আর্ন অ্যান্ড রেন্টের যেটা ছিল, আর্ন অ্যান্ড রেন্ট বলছে 15,000 টাকা হ্যাজ বিন আর্নড। এই কথাটার মানে কি? আর্ন অ্যান্ড রেন্ট অফ টাকা 15,000 হ্যাজ বিন আর্নড। এখন ম্যাম আয় হয় হবে
আর্ন রেন্ট অফ টাকা 15,000 হ্যাজ বিন আর্নড, এটার মানেটা কি বোঝাচ্ছে? ম্যাম অনুপস্থিত আনন্দের 15,000 টাকা আয় হয়েছে। আয় হয়েছে? কে বললা আয় হয়েছে? আর্ন রেন্টের 15,000 আয় হয়েছে, কে বললা? আফরান? না হয়নি, কোনটা? ম্যাম অলরেডি হ্যাজ বিন হ্যাজ বিন আর্নড মানে এটা আর্নড হয়েছে, তাই না? আর্ন রেন্ট রেওয়া মিলে দেওয়া আছে কত টাকা? সাউন্ড মিউট করো। রেওয়া মিলে দেওয়া আছে কত টাকা? 35,000 টাকা। আর মাস শেষে বলছে আয় হয়েছে কত টাকা? 15,000 টাকা। তার মানে 35,000 টাকার আর্ন রেন্ট যেটা ছিল, আর্ন কথাটার মানে কি? যখন কোনো প্রতিষ্ঠান অনুপার্জিত আয়টাকে আয় দেখাবে, মানে দায় দেখায়, অনুপার্জিত আয়টাকে দায় দেখায়, তখন আর্ন কথাটা সাথে রাখে। মানে ভাড়া যে টাকাটা সে পেয়েছিল সেটা ছিল তার অনুপার্জিত আয়, মানে তখনও সে সেবা দেয় নাই, কিন্তু তাদের কাছ থেকে সে 35,000 টাকা নিয়েছিল, কিন্তু মাস শেষে বলছে যে এই 35,000-এর মধ্যে 15,000 টাকা আর্নড হয়েছে। তার মানে কি 15,000 টাকার আয় অর্জিত হয়েছে, এখন অর্জিত হয়েছে, তাই না? আয়টা কি বলো? এখন অর্জিত হয়েছে। তাহলে অনুপার্জিত আয়কে যদি কোনো প্রতিষ্ঠান দায় দেখায় তাহলে কি বলেছিলাম? কত টাকার জন্য সমন্বয় জাবেদা করব? যতটুকু টাকা ওই হিসাবকালে অর্জিত হয়েছে। এই এক মাসে অর্জিত হয়েছে কত টাকা? 15,000 টাকা। এই 15,000 টাকার জন্য 15,000 সমন্বয় জাবেদা হবে। আর্ন রেন্ট হবে ডেবিট আর রেন্ট রেভিনিউ হবে ক্রেডিট। আর্ন রেন্ট কেন ডেবিট হচ্ছে? কারণ আমার Credit. দায় এখন কমে যাচ্ছে। আর্ন রেন্ট ডেবিট হচ্ছে এই জন্যে যে আমার দায়টা এখন কি হচ্ছে বলো? কমে যাচ্ছে। আর রেন্ট রেভিনিউ হচ্ছে কমে ক্রেডিট, যাচ্ছে। কারণ রেন্ট কি, রেভিনিউ কি, আয় আমার বাড়ছে। যখনই দায় কমবে তখনই কি হবে বলো? আয় বাড়বে। ঠিক আছে। আর লাস্ট ছিল কি একটা? স্যালারি অ্যাক্রুড এন্ড আনপেইড, বেতন বকেয়া আছে, বেতন বকেয়া, খরচ বকেয়া। আমি বলেছিলাম যাবতীয় খরচ বকেয়ার ক্ষেত্রে ওই খরচটা ডেবিট হবে আর ওইটারই প্রদেয় খরচটা ক্রেডিট হবে। তাহলে স্যালারিজ এক্সপেন্স হচ্ছে ডেবিট আর স্যালারিজ পেয়েবল Salaries হচ্ছে payable credit. আউটস্ট্যান্ডিং। কি? স্যালারিজ পেয়েবল হচ্ছে ক্রেডিট। ঠিক আছে। ক্রেডিট। হ্যাঁ, আর এখন স্যালারি পেবেল আউটস্ট্যান্ডিং হলো ক্রেডিট। আউটস্ট্যান্ডিং দেওয়ার কোনো Outstanding দরকার কই নেই, পেলা? পেয়েবল দিলেই দরকার যথেষ্ট। নেই? Payable না দিলে না না, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, আর তুমি ওটা আবার লেখার দরকার নাই। স্যালারিজ পেয়েবল মানে প্রদেয়, প্রদেয় বেতন হিসাব হচ্ছে ক্রেডিট। এটা বাংলা করলে এরকম হতো, বেতন খরচ হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো? credit. আচ্ছা, তাহলে আমি তোমাদের বলেছিলাম রিকোয়ারমেন্ট বি তে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টার জন্য, 14টা হিসাবের জন্য 14টা লেজার আমি তোমাদেরকে করতে বলেছিলাম। আজকে আমি এক্সাম্পল হিসেবে শুধু 2টা লেজার একটু তোমাদেরকে দেখাবো। এই লেজার গুলো আমরা কিভাবে করতাম। ইন্স্যুরেন্স এক্সপেন্স প্রথম যেটা ছিল সেটা কিসের ছিল? ইন্স্যুরেন্স এক্সপেন্স। তারপর 2 নাম্বার কি বলো? প্রিপেইড ইন্স্যুরেন্স, Prepaid তাই না? insurance. প্রথমটা ইন্স্যুরেন্স এক্সপেন্স, দ্বিতীয়টা প্রিপেইড Prepaid ইন্স্যুরেন্স। insurance. তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সে আমরা একটু যাই। আমরা লেজারের জন্য এভাবে ছক করব। ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখে ডেট অ্যাকাউন্ট টাইটেল, আমরা হচ্ছে চলমান জেড ছক। এটা কি বলো? আমি যে ছকটা করেছি ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স, হ্যাঁ, এটা হচ্ছে চলমান জেড ছক। চলমান জেড ছকে আমি খতিয়ান করছি। আর টি ছক যেটা, সেটা হচ্ছে কি এক পাশে ডেবিট থাকছে আরেক পাশে ক্রেডিট থাকছে। Credit. হ্যাঁ, কিন্তু নরমালি আজকাল হচ্ছে টি ছকটা খুব কমই, এটা সনাতন পদ্ধতি। আর আধুনিক পদ্ধতিতে চলমান জেড ছকে সাধারণত খতিয়ানগুলো করা হয়ে থাকে। আমাদের কোনো কিছু উল্লেখ না থাকলেও আমরা চলমান জেড ছকে করব। হ্যাঁ, কোনো কিছু যদি উল্লেখ না থাকে তাহলে আমরা চলমান জেড ছকে করব। আর নরমালি যখন উল্লেখ থাকে চলমান জেড ছকটাই বেশি উল্লেখ থাকে, টি ছকে এভাবে তেমন করতে বলে না। ঠিক আছে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্সে, হ্যাঁ কি জি ম্যাম? মিজানুর, আমি এখনো তোমার কিছু জিজ্ঞেস করি নাই, যখন জিজ্ঞেস করব তখন বলিস জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সে আমাদের কি কি আসছে দেখো।
একটা রেয়ামিল যখন খতিয়ান যখন আমরা করব, আমরা জানি যেই হিসাবটার নামে আমরা খতিয়ান করি সেই হিসাবটার নাম আমরা হচ্ছে ভিতরে লিখতে পারি না। ইন্স্যুরেন্স এক্সপেন্সের আমরা খতিয়ান করছি, আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সের নামটা কিন্তু এই হিসাবটা কিন্তু ভিতরে লিখতে পারবো না। এটার অপোজিটে যেই হিসাবটা আছে তার নামটা আমরা এই অ্যাকাউন্টস টাইটেলের ঘরে বসাবো। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে এটা জানো, কারণ ইন্টারমিডিয়েট দিয়ে আসছো, যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তারা তো অবশ্যই খতিয়ান না করে তো আর আসো নাই। এসএসসি তেও খতিয়ান সাধারণত থাকে। খতিয়ানের আমরা নিয়মটা জানি যে যে হিসাবের নামে আমরা খতিয়ান করি সেই হিসাবের নামটা কি বলো আমরা খতিয়ান বইতে কি বলো ভিতরে কলামে লিখতে পারি না, আমাদেরকে কি করতে হয় বলো, তার অপোজিটে যে নামটা আছে সেই নামটা আমরা সাধারণত খতিয়ানের ভিতরে লিখে থাকি। ঠিক আছে, তাহলে আমরা একটু অঙ্কটাতে একটু দেখি। এখানে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স, তার অপোজিটে কি আছে বলো? ইন্স্যুরেন্স এক্সপেন্সের অপোজিটে কি আছে? প্রিপেইড ইন্স্যুরেন্স, তাই না? তাহলে এই প্রিপেইড ইন্স্যুরেন্সটা আমরা কি করব বলো, ভিতর কলামে লিখবো। আর খতিয়ান আমার কত তারিখের হচ্ছে? জুলাইয়ের 31 তারিখে। জুলাইয়ের কি বলো? 31 তারিখে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ছিল, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট ছিল, জার্নালটা এরকম ছিল। তাহলে আমরা ভিতরের কলামে নাম লিখবো কার? অপোজিটে যে আছে তার, প্রিপেইড ইন্স্যুরেন্স। কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্সের টাকাটা কোন কলামে ছিল? ডেবিট কলামে। আমি টাকাটা কিন্তু ডেবিট কলামে বসাবো। কথাটা বুঝতে পেরেছো? যারা এখনো খতিয়ান নিয়ে অনেকে যাদের সমস্যা আছে তারা একটু ভালো মতো শোনো। আমি কি বলেছি? যে হিসাবের নামে আমি খতিয়ান করব সেই হিসাবের নামটা আমি ভিতরে লিখতে পারবো না, তার অপোজিটে জাবেদায়, তার অপোজিটে যে হিসাবটা আছে, কারণ আমরা সাধারণত খতিয়ান করি কোন বই দেখে? জাবেদা দেখে, তাই না? তাহলে জাবেদার অপোজিটে যে হিসাবটা আছে সেই হিসাবটার নামটা আমরা খতিয়ানের ভিতরের কলামে লিখবো। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স লিখলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্সের অপোজিটে প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল। আর কিন্তু টাকাটা বসবে কার কলামে? ইন্স্যুরেন্স এক্সপেন্সের টাকাটা কোন কলামে ছিল? ডেবিট কলামে। তাহলে টাকা বসবে কি বলো? ডেবিট কলামে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল কত টাকার? 2000 টাকা। দেখো এখানে 2000 টাকা ডেবিট কলামে বসাবো। আর ব্যালেন্স এখানে ডেবিট ক্রেডিট দুই পাশে আছে, এই ব্যালেন্সটা কিসের ব্যালেন্স? ডেবিটের ব্যালেন্স। তাহলে ডেবিটের কলামেই এই টাকাটা বসবে। কথাটা ক্লিয়ার সবার? সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আবার সেম জিনিস। হ্যাঁ হ্যাঁ মিজান, বুঝতে পারছো? এটা বুঝি অন্তত বুঝলাম না। মিস ও দোকানে বসে আর কি তুমি বুঝবে? দোকানে বসে তুমি কি বুঝবা? তুমি কাস্টমারের দিকে তাকায় থাকো কতক্ষণ, তারপর পড়ার দিকে তাকাও, তাহলে কিভাবে বুঝবা বলো? যখন পড়তে বসবা তখন একটু কাস্টমারের থেকে আলাদা তাকায় অন্য কাউকে বলবা যে বিক্রয়টা তুমি করো, আমি ক্লাসটা করে নিই। আচ্ছা, প্রিপেইড ইন্স্যুরেন্স। নিজেই লেনদেন করতেছে আর শয়তানি করতেছে এগুলো। মিজান ভালো মতো খেয়াল করে শোনো। আচ্ছা, প্রিপেইড ইন্স্যুরেন্সের জন্য আমি যখন খতিয়ান করব, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটু খেয়াল করো, প্রিপেইড ইন্স্যুরেন্সের রেওয়া মিলে কিন্তু একটা ব্যালেন্স দেওয়া আছে কিনা বলো? রেওয়া মিলে একটা ব্যালেন্স দেওয়া ছিল কত? 24,000 টাকার। রেওয়া মিলে ব্যালেন্স ছিল কত বলো? 24,000 টাকা। সবার সামনে বই আশা করব আমি। জুলাইয়ের 31 তারিখে ব্যালেন্স ছিল কত বলো? 24,000, এবং এটা ডেবিট কলামে ব্যালেন্স ছিল। ডেবিট কলামে ছিল না? রেওয়া মিলে টাকাটা কোন কলামে ছিল? ডেবিট কলামে ছিল, 24,000 টাকা। তাহলে আমি ব্যালেন্সের টাকাটা ডেবিট কলামে বসাবো 24,000, আর এই পাশেও কি ব্যালেন্সের কলামে 24,000 ডেবিটের দিকে আমি বসাবো। এরপর জুলাইয়ের 31 তারিখে আমি যখন সমন্বয় জাবেদা করেছি তখন দেখেছি কি বলো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়েছে কত টাকার জন্য? 2,000 টাকার জন্য। তাহলে ওখানে প্রিপেইড ইন্স্যুরেন্সের অপোজিটে কে আছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাই না? ইন্স্যুরেন্স এক্সপেন্স। এখন খতিয়ান করছি প্রিপেইড ইন্স্যুরেন্সের, এই ভিতরে কিন্তু প্রিপেইড ইন্স্যুরেন্স লিখতে পারবো না, লিখতে হবে কি এর অপোজিটে যে আছে তার নাম। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সের অপোজিটে কে আছিল? কে ছিল? ইন্স্যুরেন্স এক্সপেন্স। তাহলে আমি এখানে বসাবো ইন্স্যুরেন্স এক্সপেন্স, কিন্তু টাকা বসবে কোন কলামে? ক্রেডিট কলামে। কারণ ক্রেডিট কলামে, কারণ প্রিপেইড ইন্স্যুরেন্সটা ছিল, প্রিপেইড ইন্স্যুরেন্সের টাকাটা ছিল কোন কলামে? ক্রেডিট কলামে। সমন্বয় যাবে দেয় প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল কোন কলামে বলো? ক্রেডিট কলামে। তাহলে 2,000 টাকাটা বসবে ক্রেডিট কলামে। এবার খেয়াল করো, 24,000 টাকা আমার ডেবিটের ব্যালেন্স, ক্রেডিট আছে 2,000, তাহলে ডেবিট থেকে ক্রেডিট মাইনাস হবে।
ডেবিট থেকে ক্রেডিট কি হবে? মাইনাস হবে। Minus 24,000 থেকে 2,000 গেল, থাকলো কত? 22,000। 22 হাতে আছে কত? প্রিপেড ইন্স্যুরেন্সের তোমার 22,000। সেম 22,000 ভাবে এরকম করে আমার প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা কি করতে হবে? মেজার করতে হবে। আর এর যে ব্যালেন্স গুলো থাকছে, এই যে এখানে 2,000 আছে ব্যালেন্স, এখানে আমি 22,000 টাকা ব্যালেন্স পেলাম, এই ব্যালেন্স গুলো নিয়ে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। আবার কি হবে বলো? সমন্বয় জাবেদা সরি সমন্বিত রেয়ামিল আমি তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি, তোমরা বাকি যেই খতিয়ান গুলো আছে সেগুলো একটু নিজেরা করে নিবে। আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাকি যে খতিয়ান গুলো আছে সেগুলো নিশ্চয়ই তোমরা করতে পারবে, করতে পারবে না? হ্যাঁ, খতিয়ান গুলো চেষ্টা করলে পারুম বললে হবে না, চেষ্টা করতে হবে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করা না করা ছাড়া কোনো বিকল্প নাই এখানে। তুমি পড়তে হলে, তুমি পাশ করতে হলে তোমাকে চেষ্টা করতেই হবে। হ্যাঁ, আমি আর এখন নতুন করে পাশ করব না বাবা, আমার পড়ালেখা বহুত আগেই শেষ। কিন্তু হচ্ছে তোমাদেরকে চেষ্টা করতে হবে হ্যাঁ টিকটকে, তাহলেও হ্যাঁ পারবে। না টিকটক না, ও এখানেই চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এই যে খতিয়ানের ছক নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা এখনো আমাকে আবার বলো ক্লিয়ার করে, যে ম্যাডাম খতিয়ানের ছক বুঝি নাই, খতিয়ান কিভাবে করতে হয় এখনো বুঝতে পারতেছি না। না বুঝে থাকলে দেখা যাচ্ছে ম্যাডাম, আমার এখানে কি দেখা যাচ্ছে? রফিকুল, অতটাই স্পষ্ট এখন বোঝা যায় না, কারণ হচ্ছে যে সবাই তো একসাথে, ওর থেকে বুঝতে পারছি না। তুমি ছবি তুলে আমাকে আচ্ছা দেখাই আচ্ছা দিও। আমি বলছি, হ্যাঁ আচ্ছা আমি বলছি প্রশ্ন। আমি করার সময় যে ব্যালেন্সের ঘরে আমরা আগে কিন্তু কলেজে করছিলাম, ডেবিট ক্রেডিট করছিলাম। আমি এখন ব্যালেন্সের ঘরে ডেবিট ক্রেডিটটা করি নাই, ওই ইয়াতে যেটা দেখছি ওটাই করছি। এখন বইয়ে 2 নাম্বার যেরকম যেটা দেখছো, হচ্ছে বইয়ে হচ্ছে ব্যালেন্স লিখে রাখছে, ডেবিট ক্রেডিট দেয় নাই। আমি কেন ডেবিট ক্রেডিটটা দিলাম, কারণ অনেকেই বুঝবে না এটা কিসের ব্যালেন্স। দিতে হবে। আমরা হ্যাঁ আগে দিতাম, আমরা আগে হ্যাঁ দিতাম। হ্যাঁ, কিন্তু অনেকেই না বুঝতে পারে যে এটা কিসের ব্যালেন্স। সেজন্য হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি এটা বোঝানোর জন্য বোঝাচ্ছি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স, তোমরা একটা জিনিস একটু খেয়াল রাখবে, খরচ, সম্পদ, এই সব কিছুর ব্যালেন্স কিন্তু সাধারণত ডেবিট ব্যালেন্সই থাকবে। ঠিক আছে, আর যেগুলো দায় আর আয় সেগুলোর ব্যালেন্স কিন্তু সবসময় ক্রেডিট ব্যালেন্সই হবে। বুঝতে পেরেছো? যেগুলো খরচ আর সম্পদ সেগুলোর ব্যালেন্স সাধারণত ডেবিটই হবে, আর যেগুলো আয় আর দায় সেগুলোর ব্যালেন্স সবসময় ক্রেডিট হবে। কারণ আমরা জানি আয় এবং দায়ের ভিত্তি কি? ক্রেডিট। আর খরচ আর সম্পদের ভিত্তি কি বলো? ডেবিট। এগুলো বাড়লে ডেবিট হবে, আর এগুলো কমলে কি হয়? খরচ বাড়লে সম্পদ বাড়লে ডেবিট হবে, খরচ কমলে সম্পদ কমলে ক্রেডিট হবে। আর দায় বাড়লে আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। আর দায় এবং আয় যদি হ্রাস পায় তাহলে কি হয় বলো? ডেবিট হয়। ঠিক আছে, এই হ্রাস পেলে ডেবিট, দায় আর আয় হ্রাস পেলে ডেবিট, আর বাড়লে কি হবে? ক্রেডিট ম্যাম এই হবে। জিনিসগুলাই গোলায় যায় ম্যাম। এই জন্য এই যে সুন্দর করে পড়ার টেবিলের সামনে একটা চার্ট বানায় এগুলো লিখে রাখবা, সকাল বিকাল তোমরা পচা ডিম এরকম খাওয়া। আচ্ছা ম্যাম। হ্যাঁ সকাল বিকাল ওভাবে করবা, দেখবা। আচ্ছা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা একটু দেখো সবাই। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা আগে যে রেওয়া মিলটা দেখবো, এখানে রেওয়া মিলে যেগুলো ছিল সেগুলো তো নিবই, পাশাপাশি সমন্বয় জাবেদায় আমাদের যেগুলো নতুন আসছে সেই এন্ট্রি গুলো কিন্তু আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসবো। কথাটা বুঝতে পেরেছো? আমি আগের সমন্বয় আগের রেওয়া মিলটা একটু দেখি। আগের রেওয়া মিলে দেখো ক্যাশ, সাপ্লাইজ, প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা মানে একেবারে ল্যান্ড পর্যন্ত আমাদের যেগুলো ছিল সেগুলো টোটালটা নিব। পাশাপাশি হচ্ছে এক্ষেত্রে সমন্বয় জাবেদায় আমরা, এই সাউন্ডটা মিউট করো, কার সাউন্ড এরকম করা, আমি বললে তোমরা হচ্ছে সাউন্ড করবা, আর বাকি সবাই আনমিউট করো। আচ্ছা, আর সমন্বয় জাবেদায় আমাদের যে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখো একটা নতুন আমরা হিসাব পেয়েছি, তারপর সাপ্লাইজ এক্সপেন্স একটা নতুন হিসাব পেয়েছি, ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমরা 4টাই নতুন পেয়েছি, ডেপ্রিসিয়েশন আগের রেওয়ামিলটায় ছিল না। তারপর হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল পেয়েছি। তারপর হচ্ছে স্যালারিজ এক্সপেন্স আগেই দেওয়া ছিল, স্যালারিজ পেয়েবল। যে হিসাবগুলো আমার নতুন আসছে সেগুলো কিন্তু আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি করতে হবে বলো? নিয়ে আসতে হবে। যদি আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যায়, এর মধ্যে আরো 7 মিনিটের মতো আছে, তাহলে আবার সবাই একটু জয়েন করো। ঠিক আছে, আচ্ছা। ক্যাশ আমাদের যা ছিল তাই আছে, ক্যাশের টাকা দেখো আমরা এখানে বাড়ে কমে নাই, 25,000 ছিল 25,000ই আছে। সাপ্লাইজ 18,000 ছিল, যার মধ্যে 9,000 কি হয়েছে বলো?
হাতে আছে আমাদের বলেছে, তাহলে বাকি 9,000 কি হয়েছিল আমাদের খরচ হয়েছে, তাহলে যেটা খরচ হয়েছিল সেটা আমরা মাইনাস করে এখানে দেখিয়েছি, 9,000 এখন আমার হাতে আছে। ঠিক আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স আগে 24,000 টাকার ছিল, যার থেকে 2,000 টাকা এক্সপায়ার করছে, এটা মাইনাস করার পর 22,000 টাকা এখন আমার কি হয়েছে বলো, হাতে আছে। তারপর ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচারের কোনো চেঞ্জ হয় না, এগুলো যা আছে আমি তাই বসিয়েছি। অ্যাকাউন্ট পেয়েবলেরও কোনো চেঞ্জ হয় নাই। আর্ন অন রেন্টে এসে আমার চেঞ্জ হয়েছে, 35,000 টাকার আর্ন অন রেন্ট ছিল আগের দেওয়া মিলে, আর এই মাসে আমার 15,000 টাকার আয় অর্জিত হয়েছে, মানে আমি সেবা দিয়েছিলাম, তাহলে 35,000 থেকে 15,000 আমি মাইনাস করে দিয়েছি। আমার এখন আর্ন অন রেন্ট আছে কত বলো, 20,000 টাকা। 20,000। ওকে, তারপর মর্গেজ পেয়েবল যা ছিল তাই, ক্যাপিটাল যা ছিল তাই, রেন্ট রেভিনিউ এখানে কত আমার 1,07,000 টাকা হয়েছে। একটু খেয়াল করবা, রেন্ট রেভিনিউ আগে ছিল কত বলো, 6 লাখ টাকা নাকি 92,000 টাকা, সরি, রেন্ট রেভিনিউ আগে ছিল কত 92,000 টাকা, এখানে আমি 92,000 অ্যাড করতে ভুলে গেছি। এই 92,000-এর সাথে 15,000 যোগ করে দিবা তোমরা, তাহলে দেখো এজন্য 1,07,000 টাকা এখন রেন্ট রেভিনিউ হয়েছে। আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যা ছিল তাই। স্যালারির এক্সপেন্স আগে 30,000 ছিল, এখন 3,000 বেড়েছে, বকেয়া ছিল বেতন খরচ, এটা যোগ করে দিয়েছি, 33,000 টাকা হয়েছে। আর ইউটিলিটিজ এক্সপেন্স আগে ছিল 10,000 তাই আছে। আর নতুন করে আমাদের যে এক্সপেন্স গুলো এসেছে, সাপ্লাইজ এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, তারপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর স্যালারিজ পেয়েবল, এই হিসাবগুলো আমি ইনক্লুড করেছি, দেন দুই পাশ আমি যোগ করে দিয়েছি, মিলে গেছে। কথাটা বুঝতে পেরেছো? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমার আগে যেগুলো ছিল সেগুলো তো থাকবেই, পাশাপাশি সমন্বয় জাবেদায় আমার যে নতুন হিসাবগুলো আসছে সেই হিসাবগুলো কিন্তু আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এসে যুক্ত হবে। আর আগের হিসাবগুলোর মধ্যে যেগুলো বেড়েছে কমেছে সেগুলো আমি যোগ বিয়োগ করে দিয়েছি। বুঝতে পেরেছো? সাপ্লাইজে আমার কমেছে, সেটা আমি বিয়োগ করে দেখিয়ে দিয়েছি। প্রিপেইড ইন্স্যুরেন্সও কমেছে, বিয়োগ করে দেখিয়ে দিয়েছি। আর আর্ন অন রেন্টও কমেছে, এটাও আমি বিয়োগ করে দেখিয়ে দিয়েছি। স্যালারিজ এক্সপেন্স বেড়েছে, এটা যোগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এগুলো কি আমাদেরও করে দেখাতে হবে নাকি আমরা ডাইরেক্ট বসাতে পারবো ম্যাম? কোনটা? ওই যে আপনি যে যোগ বিয়োগ, হ্যাঁ, এটা তোমরা অবশ্যই দেখিয়ে দিবে, দেখিয়ে দেওয়াটা ভালো। কোথা থেকে পেলাম? ঠিক আছে, দেখিয়ে দিবা। ওকে সেজন্য বইয়ে দেখানো নাই, আমি এটা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা এভাবে দেখাই দিবা যে এটা বেড়েছে কমেছে। আর আজকে হচ্ছে আমি বেশি কিছু মাথায় ঢুকাইতে চাই না, কারণ এতটুকুই মাথায় ঢুকাও আগে। আর ক্লাসের স্ক্রিনশট, উপস্থিতির স্ক্রিনশটটা একটু নিয়ে নিবা, উপস্থিতির, ঠিক আছে? তোমাদের মধ্যে যে পারো সে একটু নিয়ে নিবা কষ্ট করে, আমি অ্যাটেন্ডেন্সও নিব, তারপর ওই স্ক্রিনশটটা থাকবে। আচ্ছা, তাহলে তোমরা বাসায় এই অঙ্কটা ফুল নিজেরা করবে, একেবারে সমন্বয় জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তিনটা অংশ তোমরা করবে। আর পাশাপাশি তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখো লিখে রাখো সবাই। প্রবলেম 46 আর প্রবলেম 47, পেজ নাম্বার হচ্ছে 4-এর 108 আর 4-এর 109। আমি জানি না তোমরা কতটুকু পারবে, কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি পরবর্তীতে এই দুইটা অঙ্ক ক্লাসে করিয়ে দিব, কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি এবং চেষ্টা যে করেছো সেটা হচ্ছে কি, তোমরা ছবি তুলে আমাকে পাঠাবে যে ম্যাডাম চেষ্টা করেছি। আর বই অবশ্য করা আছে, অনেকে দেখে দেখে আমাকে পাঠায় দিবা, কিন্তু পাঠাও, তারপর আমি প্রশ্ন করব যেটা মিস আবার কিভাবে একটু হলো। বলেন। পেজ নাম্বার হচ্ছে 4-এর 4-এর 108 108 আর পেজ নাম্বার হচ্ছে 4-এর 109। প্রবলেম হচ্ছে 46 এবং প্রবলেম 47। এটা নিজেরা বাসায় আপনারা একটু চেষ্টা করবেন, আর না পারলে আমি তো আছি। আর যারা চেষ্টা করবা, অনেকে আছে ছবি বইয়ে করা আছে, দেখে দেখে করো, ঠিক আছে করো, সমস্যা নাই, কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাবো এই জিনিসটা কিভাবে হলো, এটা কিভাবে হলো। প্রত্যেকের হোমওয়ার্ক আমি নেক্সট ক্লাসে দেখতে চাই। যে অঙ্কটা আমি করালাম 2 দিন আজকে আমরা করলাম, এই অঙ্কটা ফুল এখন তোমরা নিজেরা বাসায় করবে। আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে নিজেরা এখন বসবা, বসে এটা করবা। ক্লাসের এরপরে তো আর কোনো ক্লাস তোমাদের নাই, এখন হচ্ছে বসে বসে তোমরা এই হোমওয়ার্কটা শেষ করবা নিজেরা আবার। কারণ এখন আমি মাত্র করিয়েছি তো, তোমাদের এগুলো মনে থাকবে, রেখে দিবা, ভুলে যাবা। বুঝতে পেরেছো কি বলেছি?
আচ্ছা আমি একটু Okay, ma'am. রোলটা কল করে নিই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর অবশ্যই বারবার একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে বেরোলে, বাইরে তো বের হও সেটা তো জানি, কিন্তু বাইরে বেরোলে অবশ্যই কি করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঠিক আছে? তাহলে